হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের চলে এসেছি ক্লাস 12-এর সাপেক্ষে যেই স্পেশাল ক্লাস নিয়ে। তো আজকে কয়েকটা ধারকত্ব যে চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর ক্যাপাসিটেন্স, সেই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেন আজকে তোমাদের রেখেছি। তো আজকে যেইতে আসার মতো যেসব কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো দেখাবো। এগুলো কত সালে যেইতে এসছে আমি ঠিক সেটা বলতে পারছি না। তো এখানে আমাকে বলেছে যে এই সি এর মান কত। এ আর বি বিন্দুর মধ্যে আমাকে তুল্য ধারকত্ব বলে দিয়েছে। বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। তো বলেছে যে এখান থেকে সি এর মানটা কত। আচ্ছা, মানে এই ধারকত্বের মানটা কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো, প্রথমে এই দুই আর এই দুই হচ্ছে সমান্তরালে আছে, তাহলে এই দুই আর এই দুই মিলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। এই দুই আর এই দুই সমান্তরালে আছে, তাই 2 2 4। এই 4 আর 8 হচ্ছে শ্রেণীতে আছে, মানে এই যে এইটুকু মিলে হয়ে গেল হচ্ছে আমাদের 4 মাইক্রোফ্যারাড। এইটুকু মিলে 4 আর 8 হচ্ছে শ্রেণীতে আছে। 4 আর 8 যদি শ্রেণীতে থাকে তাহলে কত হয়, শ্রেণী কী হয়, 8 × 4 8 + 4 এটা হবে। তাহলে 16 × 12 তাহলে 8/3 হলো। মানে এই যে এই লাইনটার ধারকত্ব 8/3 আমি পেয়ে গেলাম। এবার এই 6 আর 12 হচ্ছে, এই যে 6 আর 12 হচ্ছে শ্রেণীতে আছে, তার সাথে এই 4টা হচ্ছে সমান্তরালে আছে। তাই যদি হয় তাহলে 6 আর 12 যদি শ্রেণীতে থাকে, 6 × 12/6 + 12 72 18, তাহলে এটা 4 18 72, মানে 4 মাইক্রোফ্যারাড হলো। মাইক্রোফ্যারাডে কিন্তু সব কটা রয়েছে। এবার এই 4 আর এই 4 হচ্ছে সমান্তরাল, মানে 4 আর 4 8 হয়ে গেল। এই 8 আর 1 আবার কিসে আছে, এই যে এই পুরোটা মিলে হয়ে গেল হচ্ছে 8। এই 8 আর 1 হচ্ছে শ্রেণীতে আছে, তাহলে 8 আর 1 যদি শ্রেণীতে থাকে তাহলে কত হবে এইটা। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি যে এইটুকুটা হচ্ছে 8/3 হচ্ছে 8/3 যেটা, সেটা এই লাইনটা, এই 8/3 হচ্ছে এই লাইনটা। আর এই 8/9 যেটা, সেটা হচ্ছে এই লাইনটা। চলো আরেকবার তাহলে সার্কিটটা এঁকে নিই। তো আলটিমেট আমরা পেলাম হচ্ছে 8/9 যেটা, সেটা হচ্ছে এই লাইনে পেয়েছি। আর 8/3 যেটা, সেটা আমরা এই লাইনে পেয়েছি। আর এ আর বি বিন্দুর মধ্যে বিভব, এটা হচ্ছে সি। এইটুকু মিলে, এই যে এইটুকু মিলে এটা আবার সমান্তরালে আছে, তাহলে 8/9 + 8/3 যদি হয় তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে। তো এটা হবে হচ্ছে 32/9 মাইক্রোফ্যারাড। ওকে, এবার এই 32/9, এই যে এইটা মিলে হলো 32/9। এটার সাথে এবার সিটা হচ্ছে শ্রেণীতে আছে, তাহলে সিটা তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে, আমাদের তুল্য ধারকত্ব বলে দিয়েছে 1। তাহলে 32/9 × C/32 +/9 + C, এটা তোমরা ক্যালকুলেশন করবে। তো আলটিমেট সি এর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। বোঝা গেল? তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যায়। দেখা যাক এই কোশ্চেনটা কী বলেছে। একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব বলেছে সি, ঠিক আছে। সমান্তরাল পাতধারক যেটা হয় সেটা, মানে সমান্তরাল পাতধারক মানে হচ্ছে এই যে এইটা, সমান্তরাল পাতধারকের ধারকত্ব বলেছে সি। বলেছে ধারকটার মাঝখানে পাত দুটির সমান্তরাল একটি ধাতব পাত প্রবেশ করানো হলো, যার বেধ ধারকের বেধের অর্ধেক। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে ধারকের বেধটা হচ্ছে ডি, ডি। এবার বলেছে এই মধ্যিখানটাতে, এই মাঝখানটাতে বলেছে যে একটা পাত প্রবেশ করানো হয়েছে যেটা এইটার অর্ধেক, মানে পুরো এই পুরো যে সমান্তরাল পাতটার যে বেধ ডি, তার চেয়ে অর্ধেকটা, মানে এটা হচ্ছে D/2, অর্ধেকটা আর কি প্রবেশ করানো হয়েছে, মানে এর বেধটা D/2। তাহলে বলেছে ধারকটির ধারকত্ব কত হবে, মানে এখন ধারকটির ধারকত্ব কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা যদি D/2 হয় তাহলে এইটা কত হবে, D/4। আর এটাও কত হবে, D/4। মানে ডি এর থেকে D/2 বাদ দিলে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত, D/4 হচ্ছে। সিম্পল হিসাব। তো তাই যদি হয় তাহলে প্রথম ক্ষেত্রে, মানে প্রথমে ধারকত্ব আমরা ফর্মুলা কী জানি, যখন বেদ প্রবেশ করানো হয়নি তখন ধারকত্বের ফর্মুলা কী, AK/D × ε0। এটা কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক,
এ হচ্ছে পাতদ্বয়ের ক্ষেত্রফল আর ডিটা হচ্ছে পাতদ্বয়ের বেধ, আর এপসাইলন নট তো ধ্রুবক। আচ্ছা, এবার এই D/4 জন্য কত হবে? D/4 জন্য ধারকত্ব মানে C1 ধারকত্ব কত হবে? D/4 জন্য যদি করি তাহলে হবে হচ্ছে AK/D/4 ইন্টু এপসাইলন নট হলো। এবার এই 4টা উপরে উঠে যাবে, তাহলে 4AK/D ইন্টু এপসাইলন নট। একবার ভেবে দেখো, এই যে AK/D ইন্টু এপসাইলন নট যেটা সেটাই কিন্তু C, তাহলে এইখানটা C1 যেটা, তাহলে 4C হলো। আচ্ছা, এবার D/4 তো এটাও তো D/4, তাহলে একই হবে, তাহলে C2 যেটা সেটাও তাহলে 4C হবে। কিন্তু একটা জিনিস, কিন্তু এইটার কিন্তু কোনো রকম, এটা কিন্তু একটা পাত প্রবেশ করানো, যেটার কিন্তু কোনো রকম ধারকত্ব নেই, ঠিক আছে? এই দুটো রয়েছে। এবার এই দুটো দেখো একটা ভালো করে, যে এই দুটো কিন্তু শ্রেণীতে আছে, মানে এই দুটোকে যদি আমি রোধ হিসাবে ধরি, এ দেখো এইটা আর এইটার থেকে যদি আমি একটা দুটো তার বের করি, এবার এইটাকে যদি ব্যাটারির সাথে আমি যুক্ত করে দিলাম, তাহলে এই দুটোকে যদি আমি রোধ হিসাবে ধরি, তাহলে এই দুটো রোধ কি শ্রেণীতে আছে? ব্যাপারটা এরকমভাবে ভাববে, তাহলে দেখবো সোজা হবে। তাহলে এই দুটো রোধ কি শ্রেণীতে আছে, আর এইটা এই দুটোর থেকে যদি তার বের করে দিই, তাহলে কি হয়ে গেল? ব্যাটারিতে যুক্ত। আর এটা যখন আমরা এই যে এরকম করি, একটা তারের মধ্যে যে এই একটা রোধ, এই একটা রোধ, তাহলে এই দুটো কি শ্রেণীতে আছে? তাহলে এখানেও কি এই দুটো পাত, যে এই দুটো জায়গা কিন্তু শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি থাকে তাহলে C প্রাইম, মানে এবার ধারকত্ব কত হবে? প্রত্যেকটাই 4C করে, তাহলে 4C ইন্টু 4C বাই 4C প্লাস 4C, 16C², 8C, তাহলে কত হয়ে গেল? এটা 2C অপশান অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার এই সার্কিটটা দেখা যাক। তো এখানে আমার 2 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার দেখো এই 2 আর এই 2 কিন্তু শ্রেণীতে আছে। দেখো আমি যদি তারটাকে এরকম সোজা করে দিই, তাহলে সোজা করে দিলে দেখো 2 আর 2 কিন্তু শ্রেণীতে আছে। এই তারটাকে মাঝখান দিয়ে বেঁকিয়ে কিন্তু এরকম বানিয়ে দিয়েছে, ওই জন্য কিন্তু এটা কিন্তু সমান্তরালে নয়, এটা কিন্তু শ্রেণীতে আছে, ভালো করে বুঝবে। যদি শ্রেণীতে থাকে তাহলে ধারকত্বের ক্ষেত্রে শ্রেণীর সূত্র কী? 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2, তাহলে 1 হয়ে গেল। তাহলে এই 1 আর 1 আবার শ্রেণীতে সমান্তরালে আছে, কারণ দেখো এই যে এইটা আর তার ওপর দিয়ে তো এই যে 1টা থাকবে, এই যে ওপর দিয়ে তো এরকম 1টা থাকবে, তাহলে দেখো এইটা আর এটা কিন্তু সমান্তরালে আছে। এই সমান্তরালে যেহেতু আছে, তাই জন্য সমান্তরালে থাকার জন্য 1 + 1 মানে 2, তাহলে কত? 2 মাইক্রোফ্যারাড। তাহলে এটাই হয়ে গেল আমাদের তুল্য ধারকত্ব। আর তুল্য ধারকত্ব আর বলছে আধান কত, তাহলে আধানের করে Q = CV হয়। তাহলে C এর মান হচ্ছে 2 ইন্টু V মানে 4 মাইক্রো কুলম্ব হবে, কারণ এখানে মাইক্রোটা রয়েছে যেহেতু। তুমি যদি এখান থেকে মাইক্রোটাকে উঠাতে চাও, তাহলে 4 × 10⁻⁶ কুলম্ব, তাহলে পরে মাইক্রোটা উঠে যাবে। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাবে। এবার এই সার্কিটটা দেখা যায়। এখানে একটা দেখতেই পাচ্ছ এরকম গোল মতো একটা সার্কিট দিয়েছে, তো ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, জিনিসটা খুবই সোজা। দেখো এখানটায় কিউ বিভব আর এটা পি বিভব আমি ধরে নিচ্ছি, দুটো তো পি আর কিউ বিন্দু, তাহলে এটা এই দিকের বিভবটা হচ্ছে কিউ, এদিকের বিভবটা হচ্ছে পি। তাহলে যতক্ষণ না আমি এর আগের ভিডিওগুলোতেও শিখিয়েছি, দেখো তোমরা যদি না দেখে থাকো তো আমার প্লেলিস্টে দেখে নেবে, যেই স্পেশাল বলে একটা প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, সেখানে দেখে নেবে। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে যতক্ষণ না ধারকত্ব পড়ছে, বা মানে ধারকগুলো পড়ছে, ততক্ষণ আমি পি বিন্দু, এটাও পি বিন্দু আমি ধরতে পারি, আর এই বিন্দুটাকেও আমি কিউ বিন্দু ধরতে পারি। এবার দেখো এইখানে আসার জন্য পিটাও কিন্তু আসছে না, ধারক একটা পড়ে যাচ্ছে, আবার কিউও আসছে না, এখানে মাঝে ধারক পড়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা আমি এখানটা এক্স নাম দিয়ে দিলাম। তাহলে এবার দেখো এই যে পি আর এই কিউ, পি কিউর মধ্যে একটা ধারক রয়েছে, তাহলে পি আর কিউর মধ্যে একটা কিন্তু 18, প্রত্যেকটা 18 করেই আছে, 18 মাইক্রোফ্যারাডের ধারক রয়েছে, ঠিক আছে। এবার এখানে তবে এক্স আর এই যে এই বিন্দুটা হচ্ছে কিউ, এই যে কোনো রকম ধারক এখানটা নেই, তাহলে এটাও কিউ আমি বলতে পারি। তাহলে এক্স আর কিউর মধ্যেও 18, তাহলে আমি এখানে আরেকটা এইখানটা আমি আরেকটা বিন্দু নিয়ে নিলাম, যেটা হচ্ছে এক্স। তো এখানে এক্স আর কিউর মধ্যেও 18 রয়েছে, যে এক্স আর কিউ যে এটার মধ্যেও 18 রয়েছে, এটা হয়ে গেল। আবার এখানে পি এক্সের মধ্যেও 18, যে পি আর এক্স এইটার মধ্যেও 18 রয়েছে, হয়ে গেল। আর এখানে কিউ এক্সের মধ্যে আবার একটা 18 দেওয়া রয়েছে, তাহলে পরে 18 ব্যাস। দেখো সব কটা তোমার 4টে ধারক ছিল, 4টে ধারক মধ্যে হয়ে গেছে। এবার এই দুটো হচ্ছে তুল্য সমান্তরালে রয়েছে,
তা 18 যদি সমান্তরালে থাকে 18 হচ্ছে 36 হয়, আর 36 আর এই 18 শ্রেণীতে, তারপর আবার সেই দুটো সমান্তরাল, তো এটা ক্যালকুলেশন করে নেবে, তো তুল্য ধারকত্ব পেয়ে যাবে। তো নেক্সট অঙ্কে এবার যাওয়া যাক। দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা বড় আছে, ভালো করে পড়ো। তো কোশ্চেনটা সোজা, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন, এটা এমনি ইজি কোশ্চেন। বলেছে একটা পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে ডি। তো তোমরা কোশ্চেনটা খাতায় টুকে নেবে, কারণ আমি এবার যখন সলভ করব, তো তখন কিন্তু কোশ্চেনটা আর দেখতে পাবে না। তো পাত দুটির মধ্যবর্তী দূরত্ব এখানে বিটা বলে দিয়েছে, পাতের ক্ষেত্রফলটা কিন্তু ডি বলেছে, ঠিক আছে, বেদ না। আর এখানে মধ্যবর্তী দূরত্বটা বিটা বলেছে, যে মধ্যবর্তী মানে ডি এর জায়গাটা বিটা। তো এর মধ্যবর্তী স্থান এমন, এই মধ্যটা হবে না, মধ্যবর্তী স্থান এমন একটা মাধ্যম দ্বারা পূর্ণ করা রয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে এই কে এর মানটা a প্লাস বি ওয়াই। এখানে এ আর বিটা হচ্ছে ধ্রুবক, ওয়াইটা হচ্ছে ভূসংলগ্ন একটা পাত, ভূসংলগ্ন পাত থেকে ওয়াই দূরত্ব আমি ছবিটা এঁকে বোঝাচ্ছি। বলেছে ধারকের ধারকত্ব কত। চলো এবার ছবিটা আঁকা যাক। ছবিটা হচ্ছে এইটা, একটা পাত ধারক রয়েছে, তার ক্ষেত্রফল ডি বলে দিয়েছে, আর বলেছে এই ভূসংলগ্ন যে পাতটা রয়েছে সেইখান থেকে ওয়াই দূরত্ব বলেছে, ঠিক আছে। আর কে এর মান তো এটা, আর বিটা হচ্ছে এর মধ্যবর্তী দূরত্বটা। আচ্ছা, ভূসংলগ্ন বলেছে যেহেতু, তাই জন্য আমি এখানে ভূসংলগ্ন চিহ্নটা দিয়ে নিয়েছি। তো আমরা জানি যে, এবারে তাহলে অঙ্কটা সলভ করছি। তো আমরা জানি কি, ধারকত্বের সূত্রটা কি, সি ইকুয়ালস টু এ কে বাই ডি ইন্টু এপসাইলন নট। আর এখানে এর মান কত, ডি, আর এখানে ডি এর মান কত, যে বিটা, আর কে এর মান তো এ প্লাস বি ওয়াই, আর এপসাইলন নট তো রয়েছে, হলো। আচ্ছা, এবার আমি কি করব, বোথ সাইডে ডেরিভেটিভ করব, মানে ডিসি ইকুয়ালস টু, প্রথমে কি করছি, ডিসি তো করব, তো ওপরে ডি ইন্টু এ প্লাস বি ওয়াই এপসাইলন নট বাই বিটা, হলো। বিটার জায়গায় কিন্তু আমরা লিখতে, বিটাটা হচ্ছে সম্পূর্ণটা, আর এখানে ওয়াই 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 করে কিন্তু পুরোটাকে বিটা বলেছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বটাকে ওয়াই বলেছে। তাহলে বিটার জায়গায় আমরা লিখতেই পারি হচ্ছে ডি ওয়াই। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এবার আমি এই বোথ সাইড আমি উল্টে দিচ্ছি, মানে 1/dc ইকুয়ালস টু এই ডি ওয়াই বাই ডি বি ওয়াই ইন্টু এপসাইলন নট, ইন্টিগ্রেশন, বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব মিলেই তো পুরোটা হবে, এই যে পুরোটা হবে রেঞ্জটা, ওই জন্য আমি এটা ইন্টিগ্রেশন করলাম ক্ষুদ্র দূরত্বকে। তো এটা 0 থেকে একদম স্টার্ট করে তো বিটা পর্যন্ত চলছে, মানে একদম এই 0 থেকে স্টার্ট করে পুরো বিটা অবধি চলছে, তো লিমিটটা হচ্ছে এটাই। তবে এখানে এই ডি আর এপসাইলন নট এই দুটো কী হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, এই দুটো তো ধ্রুবক, তাহলে এটা ইন্টিগ্রেশন 1/dc থাকলো, আর এটা হচ্ছে 1/d এপসাইলন নট বাইরে বেরিয়ে গেল। তাহলে আমার শুধু ইন্টিগ্রেশন করতে হবে এই ডি ওয়াই বাই এ প্লাস বি ওয়াই, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো, এখানে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন সাইডে করে নিচ্ছি, যে এ প্লাস বি ওয়াই এর ডেরিভেটিভ করব। তো পাশে আমি করছি সম্পূর্ণটাকে এ প্লাস বি ওয়াই যেটা, সেটাকে আমি জেড ধরে নিলাম, হলো। এবার ডি জেড ইকুয়ালস টু এটাকে ডেরিভেটিভ, এ তো ধ্রুবক আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে 0 হয়ে গেল, আর বিও ধ্রুবক, আর ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডি জেড ডি ওয়াই করছি আমি, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে ডি জেড ইকুয়ালস টু বি ইন্টু ডি ওয়াই থাকলো, ঠিক আছে। এবার কি করব, এইটা তো আমি জেড ধরে নিয়েছি, তাহলে আমি 1/dc ইকুয়ালস টু 1/d, তাহলে এই 1/by-টাকে আমি জেড লিখে দিচ্ছি, কারণ এটাকে আমি জেড ধরেছি। এবার ডি ওয়াই লিখলাম। এবার দেখো ডি ওয়াইয়ের সাথে বি যদি গুণ থাকে তাহলে ডি জেড আমি বসাতে পারবো, তাহলে ডি ওয়াইয়ের সাথে বি যদি গুণ থাকে তাহলে ডি জেড বসাতে পারবো। তাহলে এই ডি ওয়াইয়ের সাথে আমি একটা বি গুণ করে দিলাম, আর শুধু তো ওপরে বি গুণ করলে হবে না, নিচেও একটা বি গুণ করতে হবে কাটানোর জন্য। তো এবার তাহলে 1/dc, এই 1/d(নট) ইন্টু এই যে এই বিটা যে আছে, বিটা তো ধ্রুবক, কারণ আমাদের কোশ্চেনেই বলে দিচ্ছে এ আর বি ধ্রুবক, তাহলে বিটা ধ্রুবক যখন 1/b বাইরে বেরিয়ে গেল, তাহলে এবার শুধু এটা ইন্টিগ্রেশন, তাহলে এই ওপরেরটা আমি লিখতে পারি ডিজেড, ডিজেড বাই জেড, ডিজেড বাই জেডের হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো এবার এটা হয়ে গেল 1/dc,
ইকুয়ালস টু 1/d এপসাইলন নট ইন্টু 1/b। আর ডিজেড বাই ডিওয়াই ইন্টিগ্রেশন আশা করি তোমরা সবাই জানো যে লগ জেড হয়, লগ জেড, আর 0 থেকে বিটা লিমিটটা। ওকে, এবার তাহলে আমরা জেড মানে তো ধরে নিয়েছিলাম যে a প্লাস বি ওয়াই, এটা তো ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের সূত্র তাহলে আমাদের এখানটা এটা যদি হয়, এই লগ জেডের জায়গায় আমরা লিখতে পারি, মানে জেডের জায়গায় আমরা লিখতে পারি a প্লাস বি ওয়াই, যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা আমরা লিখতেই পারি। আর এটা হচ্ছে 0 থেকে বিটা পর্যন্ত। তো এবার ইন্টিগ্রেশনের লিমিটটা বসানোর নিয়মটা আশা করি তোমরা সবাই জানো যে হ্যাঁ, লিমিটটা কীভাবে বসাতে হয়, যেটা হচ্ছে ভ্যারিয়েবল পার্ট থাকে, মানে এখানে ওয়াইটা তো ভ্যারিয়েবল, কারণ এ আর বি ধ্রুবক আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তো ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, তো ওয়াইয়ের জায়গায় প্রথমে আপার লিমিট বসাবো, মানে এই লগ এ প্লাস বি, এই ওয়াইয়ের জায়গায় এই বিটা বসিয়ে দেবো আপার লিমিট। এবার মাইনাস লিখে লগ এ প্লাস বি এই লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিটটা হচ্ছে 0 ইন্টু 0 বসিয়ে দিলাম। বোঝা গেল? আশা করি বুঝতেই পারছো। তো বি ইন্টু 0 মানে হচ্ছে এই পার্টটা 0 হয়ে গেলো, লগ এ হয়ে গেল। এবার আমরা এই জিনিসটাকে আমরা কী লিখতে পারি, মানে লগের ক্ষেত্রে লগ ও এ মাইনাস লগ বি যদি থাকে তাহলে লগ এ বাই বি, মানে বাই ভাগ আকারে লিখতে পারি। তাহলে এবার 1/dc ইকুয়ালস টু 1/db এপসাইলন নট ইন্টু এই লগ এ প্লাস বি বিটা বাই লগ এ, এটা আমরা লিখতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে এখানটা আবার 1/dc ইকুয়ালস টু 1/db এপসাইলন নট ইন্টু, এদিকে ইন্টিগ্রেশনটা কিন্তু হয়নি এখনও। তাহলে লগ এটা উপরে যদি তুলে দিই তাহলে 1 প্লাস বি বাই এ ইন্টু বিটা হলো। আচ্ছা, আবার 1/dc ইকুয়ালস টু 1/, এবার আমি আবার কী করছি, উল্টে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি 1/dc করেছিলাম, এটা ডিসিটা উপরে তুলে দিচ্ছি। ডিসিটা যদি আমি উপরে তুলে দিই তাহলে ডিসি ইকুয়ালস টু এই পুরোটা উপরে উঠে যাবে, ডিবি এপসাইলন নট বাই লগ 1 প্লাস বি বাই এ ইন্টু বিটা হয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার ডিসির ইন্টিগ্রেশন করলে কী হয়, সি হয়, এটা তোমরা সবাই জানো। আর এটা তো বি ডি এপসাইলন নট বাই লগ 1 প্লাস বি বাই এ ইন্টু বিটা হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের ধারকত্বটা। এখানে কোনো রকম আমাদের সংখ্যা তো দেয়নি, সুতরাং সংখ্যা তো হলো না। তো এটাই হচ্ছে আমাদের ধারকত্ব বলেছিল বার করতে। তো এটাই হচ্ছে আমাদের ধারকত্ব, সি এর মান হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা ভালো করে। তো এটাই আজকে লাস্ট কোশ্চেন। দেখো এখানে একটা অসীম শ্রেণী, অসীম সংখ্যক দিয়েছে এই ধারকত্বগুলো। তো এইগুলো এই ধরনের কোশ্চেন বা সার্কিট সমাধান করার প্যাটার্নটা কী দেয়, প্রথমে আমি কি করব, এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে শুধু আমি এইটুকুকে নেব, মানে ব্যাস এইটুকুকে নেব। আর বাকি পুরোটাকে আমি তুল্য হিসেবে ধরে নেব। বাকি পুরোটাকে যদি আমি তুল্য ধারকত্ব ধরে নিই তাহলে এরকম, বাকি পুরোটাকে আমি তুল্য ধারকত্ব, বাকি পুরোটার এক্স আমি ধরে নিলাম। আর এটাও সি, এটাও সি। মানে ধরো এক সমুদ্র জল আছে, সেখান থেকে তুমি যদি 1 মগ জল তুলে নাও কোনো ব্যাপার হয় না। তো সেরকমই এইখানে অসীম সংখ্যক রয়েছে। তো তাহলে আমি যদি এই একটা পার্ট তুলে নিই তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে আমি তুল্য ধারকত্ব আমি এক্স আমি ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো এই যে এই এক্স আর এই সি কিন্তু সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে এবারে তার ধারকত্ব কী হয়, তুল্য ধারকত্ব সি প্লাস এক্স হয়। আর সি প্লাস এক্সের সাথে এই ধারকত্বটা আবার শ্রেণীতে আছে, তাহলে পরে হবে, তাহলে শ্রেণীতে যদি থাকে তাহলে পরে সি প্লাস এক্স ইন্টু সি বাই সি প্লাস এক্স প্লাস সি, সি প্রাইম সি স্কোয়ার প্লাস এক্স সি বাই 2c প্লাস এক্স। বোঝা গেল? আচ্ছা, এবার তুল্য ধারকত্ব তো আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এখানে আমি এক্স লিখে দিতেই পারি তুল্য ধারকত্বের জায়গায়, সি স্কোয়ার প্লাস এক্স সি বাই 2c প্লাস এক্স। এটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2cx। আর এইটাকে এই ডান দিক থেকে বাঁ দিকে আনছি, তাহলে মাইনাস এক্স সি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটাকে বাদ গেলে এক্স স্কোয়ার
প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে তুল্য ধারকত্বটা বের করতে হবে, মানে এক্সের মানটা বের করতে হবে। দেখো এখানে কিন্তু মিডল টার্ম হচ্ছে না, তাহলে আমার শ্রীধর আচার্য যদি সূত্রটা কী ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এখানটা আমি এই বি এর জায়গায় এই যে সিটা মাইনাস সি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান কত সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার হলো, আর নিচে হয়ে গেল 2 এর মান হচ্ছে 1। তাহলে এবার মাইনাস সি প্লাস মাইনাস এখানে দেখো 4 একে 5 মানে রুট ওভার 5 ইন্টু সি বাই হচ্ছে 2। তো আমাদের তুল্য ধারকত্ব এইটাই আমাদের তুল্য ধারকত্ব। বোঝা গেলো? আশা করি বোঝা গেছে। এবার অনেক শিখেওছো কিছুটা। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও পেতে হলে এরকম আরও ভিডিও আসতে চলেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য গুড বাই।